আসলে তৃণমূলের সঙ্গেও দর কষাকষি করছে, কত বেশি দর পাওয়া যাবে, কত বেশি বিভিন্ন রকম ভাবে সুবিধে আদায় করা যাবে। এটা তৃণমূলের নিজের ব্যাপার আর তৃণমূলের জেহাদি গোষ্ঠীর ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বলার পরেও কিন্তু ওকে মানে এমএলএ রাখা হয়েছে এবং ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইসব মানুষগুলোর কথা বলো কেন? সব নরকের কাচরা কতগুলো জেহাদি। ও ভাবে কি ওরই মতো মূর্খ জেহাদি বোধহয় পশ্চিমবঙ্গের বাদ বাকি লোকেরা। সে কিন্তু ফিরহাদ হাকিম নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়। কাজে এইসব চাকর বাকররা কি বলে সেটা নিয়ে যদি মালিককে ভাবতে হয়, গৃহকর্তা বা গৃহকর্ত্রীকে ভাবতে হয়, শুধু মহা মুশকিল। যে কেটে পড়ে আছে সেটা যদি নিজেকে শহীদ হিসেবে মানে স্বীকৃতি দাবি করে, তার থেকে হাস্য কৌতুকের নাটক তো আর অন্য কিছু হয় না। পুলিশের পক্ষে বা পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষে পরাজয়ই দেখছি। এখন পরাজয়কে জয় বলে তো অনেকেই লাফাতে পারে। হ্যাঁ, তো সেখানে আমরা কি বলবো? এমনকি অপারেশন সিঁদুরে পাকিস্তান ওই ট্রিমেন্ডাস মার খাওয়ার পরে পাকিস্তানের বহু মানে সেই লোকজন, তারা নেতারা বলেছিল আমরা জিতেছি। তো এইরকম জেতা নিয়ে তো এর আনন্দ করতেই পারে। কুণাল ঘোষ তিনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকেন। রায় দানের কিছুক্ষণ পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য পেশ করেন। জাস্ট ইগনোর করো না, সে কে? বললাম তো 3.5 বছর জেল খাটা, বর্তমানে জামিনে মুক্ত একটি ক্লাস 10 পাস। এই লোকগুলো সমাজের কাচরা, এদের নিয়ে আমি কমেন্ট করতে পারবো না। কাচরা ঘাটতে গেলে আই এম নট এ স্ক্যাভেঞ্জার, আমি কোনো ম্যাথর নই। স্যার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন আমি চাইছি না দলে থাকতে, আমাকে বের করে দিক। এই ভোটের আগে অভিমানের সুর নাকি দুঃখের প্রকাশ করছেন তিনি? আপনি কি মনে করছেন? দেখো, এইসব লোকগুলো এটা একটা জেহাদি মানুষ, আর এরা সাধারণত ভারতের ঐক্যের বিরুদ্ধে এবং ইসলামী জেহাদি। তো এরা দর কষাকষি করছে এদের নিজস্ব পদ্ধতিতে। ও তৃণমূলে না থাকলে থাকবে না, তাতে তৃণমূলেরই কি হবে, পশ্চিমবঙ্গের মানুষেরই কি হবে, ক্ষতিটা ওরই হবে। ও তো দেখো, ও ভাবে কি ওরই মতো মূর্খ জেহাদি বোধহয় পশ্চিমবঙ্গের বাদ বাকি লোকেরা। ও তো তৃণমূলের বাইরে গিয়েছিল, তারপরে লড়াই করে কি পেয়েছিল, তারপরে তো মমতার পদলেহন করে আবার ঢুকেছিল। তা আমি বলতে চাই এইসব মানুষগুলোর কথা বলো কেন? সব নরকের কাচরা কতগুলো জেহাদি ক্রিমিনাল। স্যার, যদি কোনোভাবে তাকে বিজেপিতে ঢোকার চান্স হয়, বিজেপি কি তাকে নেবে? দেখো, আমি বিজেপির কেউ নই, আমি বলতে পারবো না। এটা বিজেপি, তুমি সভাপতিকে জিজ্ঞেস করো, বিজেপির অর্গানাইজিং সেক্রেটারি বা অন্য সিনিয়র লিডারদের জিজ্ঞেস করো। আমি কি করে বলবো বিজেপিতে সে ঢুকবে কি ঢুকবে না? স্যার, এর আগেও বহুবার তিনি বলেছেন তিনি নতুন দল তৈরি করবেন, বহুবার ডেডলাইন দিয়ে তিনি পিছিয়ে এসছেন। কোন রাজনৈতিক অঙ্কে বারবার তিনি ডেডলাইন দিয়েও পিছিয়ে আসছেন? আসলে তৃণমূলের সঙ্গেও দর কষাকষি করছে, কত বেশি দর পাওয়া যাবে, কত বেশি বিভিন্ন রকম ভাবে সুবিধে আদায় করা যাবে। এটা তৃণমূলের নিজের ব্যাপার আর তৃণমূলের জেহাদি গোষ্ঠীর ব্যাপার। তিনি বহুবার তাকে বিভিন্ন ভিডিওতে বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠালেও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে তিনি তেমন কোনো নজর দেন না। এইখান থেকে কি তার এই বক্তব্য উঠে আসতে পারে বলে? আমি একটা কথা বলি, মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে হুমায়ুন জেহাদি কি করেছিল? আজ পর্যন্ত তার অবদান কি? সে তো বলেছিল যে হিন্দুরা 30%, এখানে আমরা 70%, 2 ঘন্টার মধ্যে ওদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। ওর সে কথা কি হলো? আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ওর ক্ষমতা থাকে করুক, ওর সে কথা মনে নেই? একজন জেহাদি, যিনি খুনি মানসিকতার লোক এবং একটা বিশেষ ধর্মের মানুষদের খুন করে সে ভাসিয়ে দিতে চায়, সে আজকে গঙ্গা ভাঙন নিয়ে লাফাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বলার পরেও কিন্তু ওকে মানে এমএলএ রাখা হয়েছে এবং ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্যার, এইখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে যে তিনি এই যে বিদ্রোহের সুর দেখাচ্ছেন, এটি কি আদৌ তৃণমূল নেত্রী বা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা আদৌ গুরুত্ব দিচ্ছে তার কথায়? দেখো, একটা কথা তোমাকে বলি, একটা ফ্যামিলির যে গৃহকর্তা, তার বিরুদ্ধে যদি একটা ওই চাকর যে জুতো পালিশ করে,
বাথরুম পরিষ্কার করে, সে যদি বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তার রেজাল্টটা কি হয়? এটা তো স্বাধীন ভারতবর্ষের একটা দল, আফটার অল ভারতীয় রাজনীতির অঙ্গ তৃণমূল। এটা তো আর সেই মুঘল আমল বা সুলতান আমল নয় যে একটা কৃতদাস পেছন থেকে ছুরি মেরে দিল, হ্যাঁ, বাদশাকে নিজে বাদশাহ হয়ে বসে পড়লো। ল্যাটার মুঘলসের ব্যাপারও এটা নয়। কাজেই এ তো বুঝতেই পারছো কি হয়, কি হওয়া উচিত। এসব কোনো কিছু নয়, ওর কোনো মেরুদণ্ড নেই, কোনো জেহাদির কোনো মেরুদণ্ড থাকে না। আমি তো বলছি ও জেহাদি, ওর যে কথাবার্তি সেটা তো জেহাদি বলেই প্রমাণ হয়। সে 70% হয়ে গেছে বলে 30% হিন্দুদের কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেবে, আর সে ভাগীরথীর ভাঙন নিয়ে ও এখন লাফাচ্ছে। এদের চরিত্র তো ভেরি ক্লিয়ার। সে ওকে কে পাত্তা দেবে? ও যে দলেই থাকুক না কেন, ওকে তো কোনো দল পাত্তা দেবে না। ওকে ইউজ করবে, অ্যান্ড ইউজ অ্যান্ড থ্রো। আপনি বললেন পরিবারের নিম্নমানের সদস্য যখন বিদ্রোহ করে তখন অবস্থাটা কি হয় সেটা সবার জানো। আমি সে কথা বলিনি, আমি বলেছি পরিবারের নিম্নমানের সদস্য নয়, পরিবারের একটি নিম্নবর্গের চাকর। সে গোমস্তা টোমস্তার মতো উচ্চবর্গের চাকর নয়, সে কিন্তু ফিরহাদ হাকিম নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়। কাজে এইসব চাকর বাকররা কি বলে সেটা নিয়ে যদি মালিককে ভাবতে হয়, গৃহকর্তা বা গৃহকর্ত্রীকে ভাবতে হয়, সেটা মহা মুশকিল। সেটা অবশ্য ওদের ব্যাপার। আমি সেই বিজেপির ক্ষেত্রেও তুমি যেমন বলেছিলে, আমি তৃণমূলের ক্ষেত্রেও বলছি, আমি তো তৃণমূলেরও কেউ নই, আমি কি করে বলবো? স্যার, আরেকটা প্রশ্ন উঠে আসছে, তিনি বারবার বলছেন যে আমি দল থেকে বেরিয়ে যেতে চাই, আমাকে দল থেকে বের করে দেওয়া হোক। যদি তার এতই দলের ভেতর থেকে কাজ করতে অসুবিধা হয়, তাহলে তিনি নিজে কেন দল থেকে রিজাইন মারছেন না? আরে এটাই তো জেহাদিদের বৈশিষ্ট্য। আমাকে তাড়াও, আমাকে তাড়াও, আমাকে তাড়াচ্ছে না, আমাকে কেন তাড়াচ্ছে না, আমাকে তাড়াও। ও নিজেকে শহীদ বানানোর চেষ্টা করে। দেখো, নাটকে যে কাটা সৈনিক যে কেটে পড়ে আছে, সেটা যদি নিজেকে শহীদ হিসেবে মানে স্বীকৃতি দাবি করে, তার থেকে হাস্য কৌতুকের নাটক তো আর অন্য কিছু হয় না। স্যার, এরই মধ্যে কাল সকালে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোর্টে একটি রায় দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন মিডিয়া মাধ্যমে বলা হচ্ছে তার রক্ষা কবচ তুলে নেওয়া হলো, কিন্তু আদৌ বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখানো হচ্ছে। আপনি বিষয়টি পুরোটা কীভাবে দেখছেন? দেখো, আমি তো ডিটেলস আমি যতটুকু সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি, তাতে হচ্ছে শুভেন্দুবাবুর বিরুদ্ধে 19টা গ্রেপ্তারযোগ্য কেস ছিল, তার মধ্যে 15টা কেস খারিজ করা হয়েছে, আর 4টে কেসে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে একচ্ছত্র আধিপত্য না দিয়ে বলা হয়েছে একটা কম্বাইন্ড সিট তৈরি করতে। সেই সিটটা তৈরি করবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যৌথভাবে, এবং এই সিটের কার্যপ্রণালী এবং সিটের যে রিপোর্ট সেটা আদালতের পর্যবেক্ষণে থাকবে। কাছেই একরকম, শোনো, মুশকিলটা কোথায় হচ্ছে জানো? আজকে পশ্চিমবঙ্গের এই যে সংবাদ মাধ্যম, সে যেরকমই হোক, বৈদ্যুতিনই হোক আর প্রিন্ট মিডিয়াই হোক, তারা একটি বিশেষ দলের, একটি বিশেষ মানুষের অনুপ্রেরণায় চলে, এবং তাদের যে চালানোর যে রসদ সেটাও সেই মানুষটিই যোগায়। তার ফলে এই কাগজ এবং এই যে মিডিয়াগুলো একটি মানে HMVর মতো, হিজ মাস্টার্স ভয়েস যে পরিণত হয়েছে। কাজেই এই তারা কি বলল না বলল, এটা হচ্ছে যথার্থ ব্যাপার। তবে একটা জিনিস এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে 19টার মধ্যে 15টা পশ্চিমবঙ্গ পুলিশের যে FIR করা হয়েছিল, সেখানে কিন্তু তাদের কোনো ভিত্তি ছিল না। সুতরাং যারা যারা FIR করেছে, শুভেন্দুবাবু এবং তার যে লিগ্যাল অ্যাডভাইসার, তারা কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়াতে পারে। পশ্চিমবঙ্গের পুলিশ যদি না নেয়, পুলিশের যে কর্তারা এই ফাইলে সেটা না নেওয়ার কথা বলবে, প্রত্যেকেই কিন্তু ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে পড়বে। ভবিষ্যতে কে কি করবে, কোন দল কি করবে, বা কতটা কি হবে আমি বলতে পারবো না, বা শুভেন্দুবাবুই কি করবেন বলতে পারবো না। এটা কিন্তু শুভেন্দুবাবুর একটা লিগ্যাল প্রচণ্ড রাইট হলো, এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে একটা লজ্জাজনক ব্যাপার যে একজন বিরোধী নেতাকে
যে গুরুত্ব তারা দিয়েছে এবং তার বিরুদ্ধে বেসলেস অভিযোগ করা হয়েছে, এগুলো কিন্তু যদি শুভেন্দুবাবুর লিগ্যাল অ্যাডভাইসাররা প্রসিড করেন তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের চরম বিপদ আছে। এবং এই সব পুলিশ অফিসাররা তারা কতদিন চাকরি করতে পারবে, তাদের পেনশন পাবে কিনা, এগুলো সব কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়বে। দ্বিতীয় হচ্ছে যে 4টে কেস রয়েছে, সেই 4টে কেসেও পশ্চিমবঙ্গ পুলিশের থেকে একচ্ছত্র কাজ করার অধিকার, স্টেপ নেওয়ার অধিকারটা তুলে নেওয়া হবে। এবং সিট যে তৈরি হবে সেটা কম্বাইন্ড সিট তৈরি হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও থাকছে এবং এদের রিপোর্টটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো অনুপ্রেরণা বা অনুপ্রাণিত কোনো অফিসার দ্বারা চালিত হবে না, সেটা কিন্তু কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, হাইকোর্টের। সুতরাং এখানেও কিন্তু পুলিশের পক্ষে বা পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষে পরাজয়ই দেখছি। এখন পরাজয়কে জয় বলে তো অনেকেই লাফাতে পারে, হ্যাঁ, তো সেখানে আমরা কি বলবো। এমনকি অপারেশন সিঁদুরে পাকিস্তান ওই ট্রিমেন্ডাস মার খাওয়ার পরে পাকিস্তানের বহু মানে সেই লোকজন, তারা নেতারা বলেছিল আমরা জিতেছি। তো এইরকম জেতা নিয়ে তো এর আনন্দ করতেই পারে। স্যার, অপরদিকে দেখা যাচ্ছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকেন। রায় দানের কিছুক্ষণ পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য পেশ করেন, যেখানে তাকে বলতে শোনা যায় এই 21 থেকে 25 সাল পর্যন্ত এই যে সময়কালটা যখন রক্ষা কবচটা ছিল, তখন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রকার কুৎসার উঠিয়েছেন, বিভিন্ন প্রকার বক্তব্য রেখেছেন, যার ফলে তাকে গ্রেপ্তার করা যেত, কিন্তু এই রক্ষা কবচের কারণে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায়নি। তার বক্তব্যে আপনার কি মতামত? দেখো, প্রথমে বলি, তোমরা এমন একটা লোকের সম্পর্কে আমাকে কমেন্ট করতে বলছো যে 3.5 বছর জেল খাটা, জামিনে মুক্ত, একটা ক্লাস 10 পাস, এবং তার আগেকার বিভিন্ন বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যে অনেক ক্ষেত্রেই মানে কি বলবো, যে একটা প্যারাডিম শিফট হয়েছে। সে কখনো সত্যি কথা বলে না, আর একটা লেখাপড়া না জানা একজন স্বাক্ষর মানুষ, সে অনেক সময় অনেক কথা বলে। এই সময় কি করতো কিছু না, আমি তো জানি সে কোথাকার মুখপাত্র না মুখপত্র, কখনো থাকে কখনো থাকে না। সেই লোকটা কি বললো না বললো, তাহলে তো আমাকে রাস্তায় যখন পাঁচুবাবু সকালবেলা এখান দিয়ে চেঁচাতে চেঁচাতে বাজার করতে করতে যান, সেই কথাগুলো নিয়েও বলতে হয়। এখন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের দুরবস্থা হচ্ছে যে এই লোকটার বক্তব্য নিয়ে কমেন্ট করতে বলে। জাস্ট ইগনোর করো না, সে কে? বললাম তো 3.5 বছর জেল খাটা, বর্তমানে জামিনে মুক্ত, একটি ক্লাস 10 পাস, বিশাল বড় সাংবাদিক ছিল। সেই সাংবাদিক যে কাগজের সম্পাদনা করত, তার মালিকও জেলে এখন। তো এই লোকগুলো সমাজের কাচরা, এদের নিয়ে আমি কমেন্ট করতে পারবো না। কাচরা ঘাটতে গেলে আই এম নট এ স্ক্যাভেঞ্জার, আমি কোনো ম্যাথর নই। তৃণমূলের বিভিন্ন সদস্য বলছেন যে এর ফলে বিজেপির যে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে অনেক পদক্ষেপ নেওয়া সহজ হয়ে যাবে। অন্যদিকে বিজেপির বিভিন্ন নেতৃত্ব বলছেন বিজেপির এই যে রক্ষা কবচ শুভেন্দু অধিকারীর ওপর থেকে সরানো হয়েছে, এর ফলে তেমন কোনো প্রকারই প্রভাব পড়বে না, বরং আরও সুবিধাই হয়েছে। দেখো, আমি তো তোমাকে অ্যানালিসিস করে বলে দিলাম যে খবরের কাগজ এবং বিভিন্ন অন্যান্য মাধ্যম থেকে যতটুকু জানা গেছে বললাম। এখন দেখো, কাগজগুলো তো একেবারে পুরো মিথ্যে রিপোর্ট ওইভাবে দিতে পারে না, তারা মিথ্যে কমেন্টটা করে, কিন্তু ঘটনাটার তো সত্যতা থাকেই। সেই ঘটনার সত্য অ্যানালিসিস করে আমি যেটা বললাম, তারপরে তৃণমূল কি বলল, বিজেপি কি বলল, সিপিএম কি বলল, কংগ্রেস কি বলল, ডোনাল্ড ট্রাম্প কি বলল, এইসব কথার তো কোনো ভ্যালু নেই, তারা তাদের মতো করে বলবে। আমি যেটা বুঝেছি, আমি বুঝলাম, আমি সেটা তোমাদের বলেছি, রিপিট করে তো কোনো লাভ নেই না।